ইতিবাচক তো দূরেই থাক, মানে সেমি ইতিবাচক, শিকি ইতিবাচকও কিছু হয় নাই। মানে কেন, মানে অর্থনীতির কথা বলি, প্রধানমন্ত্রী যখন এবার চায়নায় গেলেন একটা খুব সিরিয়াস ক্রাইসিস মাথায় নিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় গেছে যার জন্য আমাদের একটা মানে ওইটা কন্টিনিউয়াস যেসব এফেক্ট আসছে আমাদের ইকোনমি ডিজাস্টারে যাচ্ছে। অর্থনৈতিক ডিজাস্টার হলে আসলে মানুষ খারাপ থাকবে নিয়ে এসব সরকারের মাথা ব্যথা নাই। তার ভয় হচ্ছে দেশের ক্রাইসিস হলে শ্রীলঙ্কার মতো হয় কিনা, মানুষ রাস্তায় নেমে এসে আমার গদি উল্টে দেয় কিনা, এই ঝুঁকির মানুষের কল্যাণের কোনো চিন্তা আওয়ামী লীগ সরকারের আছে একেবারেই বিশ্বাস করি না, ওই ভয়টা আছে। মানে শি জিনপিং প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে সব সুন্দর, সব ভালো ডিপ্লোম্যাটিক কথাবার্তা আছে। গ্লোবাল টাইমসে আমি ওদের একটা রিপোর্টে সার্চ করে দেখলাম, খুব ইন্টারেস্টিং একটা কথা আছে ওখানে। শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলছেন, মানে শি জিনপিং জোর দিয়েছেন যে বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে হবে, বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট গোল পাথওয়ে থাকতে হবে যেটা তার সাথে ম্যাচ করে তার ইন্ডিপেন্ডেন্স, তার সভারেন্টি এবং তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে প্রিজার্ভ করে, এবং তার পলিসি হতে হবে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স মুক্ত। সোজা বাংলা কথা চায় না, বলে দিয়েছে ইন্ডিয়ার প্রভাবাধীন থাকা অবস্থায় আসলে কিছু হবে না। এখন খেয়াল করি, আমরা দীর্ঘদিন থেকে এই আলাপ আমরা করেছি এবং সরকার পক্ষীয় লোকজনকে দেখেছি, মানে প্রাইম মিনিস্টার আনবিলিভেবল ক্যাপাবিলিটির কথা, যে আপনি এক হাতে চায়না, এক হাতে ভারত নিয়ে জাগলিং করতে পারছেন, ওইদিকে ইন্ডিয়া, ওইদিকে আমেরিকা, ওইদিকে রাশিয়া, সবাইকে নিয়ে আপনি খেলছেন এবং আপনি কি অসাধারণ সাকসেসফুলি করছেন। এটা এতদিন পর্যন্ত হয়েছে, আপনি আসলে ও যে যা চাচ্ছে তাই দিচ্ছি। এখন প্রবলেম হয়েছে একই জিনিস দুজনেই চাচ্ছে। যেমন ধরুন চায়না তিস্তা প্রজেক্ট নিয়ে, এটা ওর ক্রেজিনেস স্ট্র্যাটেজিক কারণে, এটা আমরা বুঝি। কারণ হচ্ছে এটা চিকেন নেকের কাছে, যে চিকেন নেকের 22 কিলোমিটারের কথা বললো, ওইদিকে দোকলামের ওইদিকেও চলে আসছে, এদিকেও চলে আসছে। চায়নার অ্যাম্বাসেডর রিপিটেডলি বলেছেন এবং উনি ওই এলাকা সফর করেছেন, আমরা অনেকে এটাকে খুব ভালো কাভারেজ দেই, উনি ওখানে গেছেন, গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে এসেছেন। আচ্ছা, চায়না মোংলা পোর্ট পরিচালনার বা ওখানে কিছু স্থাপনা তৈরি, দেখা গেছে ভারত ওখানেও তাদের ইয়ে পাঠিয়েছে, তিস্তা প্রজেক্ট তো ঢুকেছেই। এবং স্যার যেটার কথা বললেন, সাবমেরিন, একটা তথ্য একটু যোগ করে দেই, বাংলাদেশ যখন সাবমেরিন কিনলো, মিয়ানমারকে ইন্ডিয়া কিন্তু সাবমেরিন পাল্টা হিসেবে দিল। বাংলাদেশ কিন্তু চায়না ইন্ডিয়ার একটা ভবিষ্যৎ কনফ্লিক্ট একটা পক্ষ অলরেডি নিয়ে নিয়েছে। এই যে এবার যতগুলো রেল করিডোর হলো, এর মধ্যে একটা বিশেষ রুট আছে, দর্শনা চিলাহাটি, চুয়াডাঙ্গা দিয়ে ঢুকে নীলফামারী দিয়ে বের হবে। ম্যাপে দেখলে যে কেউ দেখবেন এই করিডোরটা দূরত্ব কমাচ্ছে না, এই করিডোরটা চিকেন নেক বাইপাস করছে। তার মানে ভবিষ্যতের একটা কনফ্লিক্ট যদি লাগে, আপনি ভারতকে অলরেডি চিকেন নেক বাইপাস করার স্ট্র্যাটেজিক রুট দিয়ে দিয়েছেন করিডোর। তো চায়না ইজ নট আ স্টুপিড কান্ট্রি, ও আমেরিকাকে চ্যালেঞ্জ করছে ফর গডস সেক। আমেরিকা চায়নার সাথে কতদিন এই ফাইটে টিকবে, এই আলাপ হচ্ছে, কতটুকু টিকবে। সো এগুলো না বোঝার কোনো কারণ নেই। সুতরাং চায়না একেবারে খুব ক্লিয়ার কাট মেসেজ সরকারকে দিয়ে দিয়েছে যে স্যার যেটা বলছেন, আমার টাকায় নিয়ে এটা করবো, কিন্তু যাবতীয় সব স্ট্র্যাটেজিক সবকিছু ভারতের দিকে যাবে, এটা আসলে আর চায়না করবে না। এবং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব, এগুলো খুব বোকা বোকা ধরনের কথা, শিশুতোষ কথা, যারা আমরা লিস্ট একটু জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি, সেখানে আসলে এই কথাগুলো কোনোভাবে প্রযোজ্য হতে পারে না। ফলে স্বাভাবিকভাবে যেটা হয়েছে, রোহিঙ্গা সংকট সমাধান দূরেই থাকুক, আরো 8-10 লাখ রোহিঙ্গা কিন্তু রয়ে গেছে, ওরা বাংলাদেশে আসে কিনা আপনি সে অপেক্ষা করতে পারেন। চায়না যদি রিটালিয়েট করে, তারা তো অনেকগুলো অস্ত্র আছে। শুধু সেটাই না, স্যার যেটা বলছিলেন যে আমাদের বর্ডারে তো দুটো প্রভিন্স আছে মিয়ানমারের, চীন এবং রাখাইন, দুটোতেই যে বিরোধীরা আছে তাদের সাথেও চায়নার খাতির আছে। সো ওই ওয়ার বা ওই কনফ্লিক্টের স্পিল ওভার কত, একবার তো হয়েছে, গুলি এসছে, বোমা এসছে, তাদের নেভি স্ট্যান্ড অফ করেছে, ইত্যাদি ইত্যাদি, আরো ওগুলো স্পিল ওভার আসে কিনা আমাদের সেটাও দেখার দরকার আছে। সুতরাং খুব দুঃখজনক কথা হচ্ছে, মানে সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে পরাশক্তিগুলোর একটা কনফ্লিক্টের, মানে একদম প্রক্সি কনফ্লিক্টের জায়গায় নিয়ে গেছে। আমি একটা জিনিস একটু যোগ করি, যেহেতু কিছুটা হলেও জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝার চেষ্টা করি, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার থাকলেও কিন্তু চাপে পড়তো সে, কারণ এই মুহূর্তে আসলে প্ল্যান করা হচ্ছে। চায়নাকে কন্টেইন করার জন্য যখন আমেরিকা এসছে, সে কোয়াড তৈরি করেছে, সে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করেছে, ও চায়নাকে কন্টেইন করার জন্য। সো বাংলাদেশের নির্বাচিত সরকার থাকলেও ভবিষ্যতে একটা ওয়ারের পরিস্থিতি আছে সাউথ চায়না সিকে কেন্দ্র করে, বা ভারতের সাথে তো তার যে পরিমাণ ক্রাইসিস আছে, মানে
শুধুমাত্র ওই লাদাখের ওই জায়গা না, লাদাখের তো অলরেডি কয়েক হাজার স্কোয়ার কিলোমিটার, আমি আগের সেই 62-র আকসাই চীনের কথা বলছি না, এই রিসেন্টলি লাদাখের কয়েক হাজার কিলোমিটার দখলে আছে। মোদির সমস্যা হয়েছে এটা বললে তো আপনাকে পাল্টা যুদ্ধ করতে হয়, আপনি স্বীকারও করতে পারছেন না। এদিকে আপনার অরুণাচল প্রদেশ পুরোটা সে তার অংশ হিসেবে ম্যাপে দেখাচ্ছে। মানে ভারতের প্রধানমন্ত্রী অরুণাচলে গেছেন, এটার জন্য চায়না কন্ডেম করে যে তুমি আমার টেরিটরিতে গেছো। এই হচ্ছে পরিস্থিতি। সো ভারত চায়নার যুদ্ধ আছে, চায়নার সাথে আমেরিকার তাইওয়ানকে কেন্দ্র করে, বা ফিলিপিন্সের সাথে আমরা যদি এখন খেয়াল করি যে ফিলিপিন্সের একটা জায়গা আছে যে সেকেন্ড থমাস সোল, ওখানে কিন্তু প্রায় স্ট্যান্ড অফ হচ্ছে, ওয়াটার ক্যানন মারছে পরস্পর। মালদ্বীপে চায়নার এখন প্রভাব বেড়েছে। সো এখানে ওয়ার জোনের মধ্যে চেষ্টা করা হতো বাংলাদেশকে কোনো পক্ষে নিতে, কিন্তু আপনি যদি ইলেক্টেড গভর্নমেন্ট হতেন তখন আপনার জন্য না বার্গেনিংটা অনেক শক্তিশালী জায়গায় বার্গেনিং করতে পারতেন। আপনি এখন বার্গেনিং করছেন না, আমাকে একটু ক্ষমতায় রাখেন, আপনি যা যা চান দিয়ে দেবো, আপনি যা যা চান দিয়ে সবাইকে দিতে চাই, কিন্তু ওই যে বললাম এখন সমস্যা বেঁধেছে, একই জিনিস সবাই চাইছে।